আর ভবানীপুরের বাসিন্দাদের, অন্য বিধানসভার বাসিন্দাদের মতোই কথা হয়েছিল যে ভোট তো আপনাকে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল থেকে বাঁচতে, কিভাবে জিতে গেলে তৃণমূল? উত্তর একটাই, সেখানে চোখ বন্ধ করে ছাপ্পা রিগিং হয়েছে, পুলিশ সাহায্য করেছে, ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলের কোনো এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি, ক্যামেরা অফ ছিল, লাগাতার ছাপ্পা হয়েছে, তাই ভুয়ো ভোটে জিতেছেন। কত বাদ গেছে ভবানীপুরে ভুয়ো ভোট? এখন জানা যাচ্ছে প্রায় 50,000 ভুয়ো ভোট বাদ গেছে, যে কারণে তারা সিসিটিভি ক্যামেরার বিরুদ্ধে ছিলেন, কারণ ছাপ্পা ভোটও তো কনস্ট্যান্ট। কি আমার মনে হয় যে ধর্নায় নয়, উনি আসলে পথে বসছেন। কিন্তু সন্তু পানকে ধন্যবাদ জানাবো যে সে কুণাল ঘোষের মতো একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যমের চাকরি বজায় রেখে আবার একটা অন্য রাজনৈতিক দলের মুখপাত্র না কি একটা সেজে রয়েছে, যেটা সেই অপরাধ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভবানীপুর থেকে একটা ভোটে হলেও আমি জিতব। দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ঘটনায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের বোঝা উচিত যে সারা ভারতবর্ষ বিখ্যাত তৃণমূল নেত্রী, সারা পশ্চিমবঙ্গের এত বড় একজন নেত্রী, তার এমন অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে তাকে ছুঁড়ে ফেলতে চাইছে, যেভাবে বিজেপির পক্ষ নিচ্ছে তৃণমূলের হাত থেকে বাঁচতে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোনো মতে একটা ভোটেও জিতে যাওয়ার একটা চান্স খুঁজছেন। এই ঘটনাটা আমি জানি না, যদি নির্বোধ না হন তৃণমূলের যারা প্রার্থী হবেন, একে তো প্রার্থী খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের, ছোট বড় মেজো যারাই তৃণমূলের পরিচিত মুখ, তারাই রাজ্য জুড়ে বা অন্তত সেই এলাকায় পরিচিত চোর। তো ফলত যাদের গায়ে অধিকাংশই চুরির ছাপ এবং বিপুল সম্পত্তি বানিয়েছে, চুরি ছাড়া আর তো তাদের সৎপথে সম্পত্তি বা টাকা পয়সা বানাবার সুযোগ নেই। তো তারা যদি দাঁড়ায় কেউ, তো তাহলে সুতরাং সে এলাকায় হেরে যাবে। তো ফলত তৃণমূল এই মুহূর্তে খোঁজ করছে, ধরুন মাস্টারমশাই বা প্রফেসর বা শিল্পী বা ডাক্তার বা উকিল, এমন কেউ যারা চুরিতে পরিচিত নয়, তাদের হাতে পায়ে ধরছে, মোটা টাকা অফার করছে এবং শুধু বলছে আপনি গিয়ে শুধু হাত নাড়াবেন, বাকি কাজ আমরা করে দেব। তাদের মধ্যে মানুষের গালাগাল খাবে বলে তৃণমূলের প্রার্থী হওয়ার যে লোভ, সেই ফাঁদে পা দিতে চাইছেন না। ফলে তৃণমূল পড়েছে আতান্তরে। আর যারা এই লোভের ফাঁদে পা দিয়েছেন, তাদের শুধু একটা কথা বলতে চাই যে তৃণমূলের সবথেকে বড় নেত্রী, যার হাত ধরে কংগ্রেসকে ঠকিয়ে, কংগ্রেসের গর্বে খেয়ে দিয়ে বড় হয়ে, কংগ্রেসকে বুড়ো আঙুল দেখিয়ে তারপর নিজের দল গড়লেন পশ্চিমবঙ্গে, এবং জেতবার সময়ও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসকে সঙ্গে নিয়ে ইলেকশন লড়লেন এবং তারপর তাদের লাথি মারলেন। এত বড় নেত্রী, যিনি 150 টাকার কালো শাল কিনে ভুয়ো ভোট বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়ে দৌড়াদৌড়ি করেও আরও ব্লান্ডার করে ফেললেন, আরও ধরা পড়ে গেলেন যে এই রাজ্য সরকার কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের না দিয়ে পুরো এসআইআর প্রক্রিয়াকে ধীরে করিয়েছেন, কিভাবে ইচ্ছাকৃতভাবে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায় বা সামান্য কিছু নামের ভুল,
এসকে মানে যে শেখ, যারা মুসলমান ধর্মের মানুষ, বা SHKH সেটা শেখ, আবার কেউ কেউ লেখে ACKH শেখ। এই তিনটে যে এক, তা ঠিক করবার ক্ষমতা ছিল এই রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা নির্বাচন কমিশনের হয়ে কাজটা এখানে করে দিচ্ছিলেন। প্রথম ধাপে মানুষ দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গের যে ভুয়ো ভোট দিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আবার থাকতে চান, তাই SIRটাকে তিনি রুখতে বদ্ধপরিকর ছিলেন বিভিন্ন মিথ্যে কথা বলে। তার চোখের সামনে স্পষ্ট। এই যে প্রায় 60 লাখ লোকের নাম বাদ গেল, তারা কারা? দু একটা বিক্ষিপ্ত ছোটখাটো ভুল ছাড়া এই যে বিস্তর 60 লাখ লোক, মানে আপনি যদি গোদা ভাষায় ধরে নেন যে পশ্চিমবঙ্গে 294টা নয়, গোল করে ধরতে গেলে যদি 300টা বিধানসভা রয়েছে ভাবেন, তো তাহলে 60 লাখকে যদি 300 দিয়ে ভাগ করেন, তাতে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেক বিধানসভায় গড়ে 20,000 করে ভুয়ো ভোট, মৃতদেহ ভোট, ডবল কার্ড ভোট, যার ট্রেসই নেই, খোঁজই নেই, অথচ ভোটার কার্ড থেকে বারবার তৃণমূলের হয়ে ভোট দিয়ে যাচ্ছিল। সেই ভোটগুলো, ভুয়ো ভোটগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবহার করেন প্রতিটি নির্বাচনে তৃণমূলকে জেতাবার জন্য, যাতে সেই ভোটগুলো বাদ না হয়, তাই তিনি এত লাফালাফি করে যাচ্ছিলেন। ছিলাম কত ভোটে? প্রায় 28,000 ভোটে। 8টা ওয়ার্ড, সেখানে 8টা ওয়ার্ডের মধ্যে আমায় হারিয়েছিল মূলত 2টি ওয়ার্ড। এক, ববি হাকিম যেখানে থাকে। 2, ববি হাকিম যেখান থেকে পয়সা কড়ি তোলার ব্যবসা করে, খিদিরপুর, যাকে গর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিম বলেন মিনি পাকিস্তান। তারা সংঘবদ্ধভাবে এক জায়গায় 22,000 ভোট দিয়েছিলেন, ভাবুন, একটা ওয়ার্ড। আর একটা ওয়ার্ড সেখানে 5,500 ভোট। এই দুটোর জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এত লড়াই করার পরেও আমি হারি। আর ভবানীপুরের বাসিন্দাদের, অন্য বিধানসভার বাসিন্দাদের মতোই কথা হয়েছিল যে ভোট তো আপনাকে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল থেকে বাঁচতে, কিভাবে জিতে গেলে তৃণমূল? উত্তর একটাই, সেখানে চোখ বন্ধ করে ছাপ্পা রিগিং হয়েছে, পুলিশ সাহায্য করেছে। ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলের কোনো এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি, ক্যামেরা অফ ছিল, লাগাতার ছাপ্পা হয়েছে, তাই ভুয়ো ভোটে জিতেছেন। কত বাদ গেছে ভবানীপুরে ভুয়ো ভোট? এখন জানা যাচ্ছে প্রায় 50,000 ভুয়ো ভোট বাদ গেছে। আমি হেরেছিলাম কতয়? 28,000। তাহলে আমায় হারিয়েছিল কোন ভোট? ভুয়ো ভোটেরা। তারা কারা? যারা হয় মারা গেছেন, তারা ভুতুড়ে ভোট দিয়ে আমায় হারিয়েছিলেন, বা যাদের ডাবল কার্ড তারা হারিয়েছিলেন, বা যাদের কোনো খোঁজই নেই তারা হারিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষকে। এবং অধিকাংশ জায়গাতে, আবার বলছি, হিসেব করুন, এখনো 60,000 ভোট, সেগুলো আদপেই বৈধ ভোটার হবে কি না তার বিচার করতে বসেছেন ইলেকশন কমিশন। আর রাজ্যের মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদের। কত বড় লজ্জা এটা একটা রাজ্যের পক্ষে। দেখুন, ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ইলেকশন হয়ে গেলেই রক্তের বন্যা বয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, যারা মুখে দাবি করে আমাদের নাকি বিরাট ভালোবাসে মানুষ, তো তাহলে তো শান্তিপূর্ণ ভোট হলেই তৃণমূল সব আসন জিতে যেত। তো তাহলে রক্তপাত ঘটাতে হয় কেন? কেন লোকজন বলেন বা এখানে দেখে এসছেন যে মৃতদেহরা নেমে ভোট দিয়ে চলে যেত? যাদের নিজেদের ভোট মানুষ, সেটা শহর ও গ্রাম হোক, তারা দিতে পারতেন না। তৃণমূলের লোকজন তো বলেই দিয়েছিল যে হ্যাঁ, বেশ কিছু জায়গাতে আমরা বিজেপির
সিম্বলের ওপর কালো সেলোটেপ মেরে দিয়েছিলাম, বলেছেন প্রকাশ্যে, ক্ষমা চেয়েছেন। বুথের ভেতরে যারা পোলিং এজেন্ট থাকে তৃণমূলের, তারা রক্তচক্ষুতে তাকিয়ে থাকে মানুষের দিকে, থ্রেট বোতাম টেপার আগে, যে তোমার মেয়ে বউ বাচ্চা আছে। ইলেকশনের পর যখন কাগজ উল্টে দেখবো যে কোন পাড়া থেকে কোন কত ভোট আমরা পেয়েছি আর পাইনি, তার মানে ধরেই নেব তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছো। আমাদের পুলিশ আর আমাদের ক্রিমিনাল আমাদের কথায় উঠে বসে। এই একটা রক্তচক্ষু, এই থ্রেড কালচার কি আর কাজ করবে? এই একটা রক্তচক্ষু। এবং বুথে ঢোকবার আগে লাইনের আশপাশে ঘুরঘুর করা তৃণমূলের লোকজন, বাড়ি থেকে বেরিয়ে পাড়া ছাড়িয়ে বুথে ঢোকা অবধি প্রত্যেকটা জায়গায় তারা মানুষকে নীরব থ্রেট দিয়ে যান, যে কারণে তারা সিসিটিভি ক্যামেরার বিরুদ্ধে ছিলেন। কারণ ছাপ্পা ভোট তো কনস্ট্যান্ট। সরকারি কর্মচারীদের চাকরির থ্রেট দিয়ে, যেভাবে তারা বিএলওদের থ্রেট দিয়েছিল যে একটাও নাম কাটা যাবে না, আপনারা সবাই দেখেছেন যে 2200 বুথে 25 বছর ধরে যে মানুষ মারা যায়নি সেটা লিখেছে, অমর হয়ে গেছিল। বিদেশ থেকে লোকজন বলছিল আমরা এই বুথে থাকবো, 25 বছরে একটাও মানুষ মরেনি। তারপর যখন নির্বাচন কমিশনের চাপ খেলো, সোজা হয়ে গেল, তখন দেখা গেল যে বিভিন্ন জায়গায় লোক মারা গেছে। কার থ্রেটে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে। তো ফলত এই ক্যামেরা অত্যন্ত প্রয়োজনীয়। বলতে খারাপ লাগে যে অন্য রাজ্যে এগুলো করবার প্রয়োজন হয় না। 28টির মধ্যে 20টি বিজেপি শাসিত রাজ্য রয়েছে, তাদের একজন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তারা কেউ অভিযোগ করতে পেরেছে? পারেনি। দেখুন, সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তিনি হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্মের মানুষ হন, প্রত্যেকটা মানুষের জন্য, গরিব মানুষ বা প্রান্তিক মানুষ যাদের বলে, একের পর এক প্রকল্প যা রয়েছে সেই রাজ্যগুলোতে চলে। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলোর সুবিধে আটকে রেখে দিয়েছেন। যুবকদেরকে তারা 1,500 টাকার ভাতা দিচ্ছেন, দৈনিক 50 টাকা, যেগুলো নাকি পান গুটকার খরচ বলে তৃণমূলের নেতারাই দাবি করেছেন, সেগুলো ভাইরাল হয়েছে। রান্নাবাটার জন্য যে শিল, এত শিল মাথায় বই নিয়ে বেরিয়েছে, কাঞ্চনজঙ্ঘার মতো বড় পাহাড় হয়ে যাবে জুড়লে, কোনো জায়গায় কিচ্ছু হয়নি। উনি কতগুলো ফ্যাক্টরির ওপেনিং করেছেন বলুন তো, দেখতে পাওয়া গেছে। লাখপতি দিদি বলে কেন্দ্র সরকারের প্রকল্প চলে, সব রাজ্য সুবিধা নেয়। 2 কোটির ওপরে মহিলারা যারা বছরে নিজেরা ছোট ছোট সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হাতের কাজ করে বছরে লাখ টাকার উপরে রোজগার করতে পারবেন, এখানে হতে দেওয়া হচ্ছে না। কারা বঞ্চিত হচ্ছে? হিন্দু মুসলমান মায়েরা বোনেরা। আমরা চাই তারা 1,500 টাকার উপরে আরও টাকা রোজগার করুক। ভাই, ওই প্রজেক্ট এখানে চালু করতে দিচ্ছে না। তিনি না হিন্দু না মুসলমান, কোনো মহিলার পক্ষে নেই। তিনি এসআইআর এর তো বিরুদ্ধে, তিনি যে কোনো কিছু ভালো যেগুলো স্বচ্ছতা রয়েছে তার বিরুদ্ধে। আপনি ভাবুন না, এই যে ট্যাক্সের টাকা যা কেন্দ্র থেকে দেওয়া হয়, আবাসের টাকা, যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য টাকা আসছে, আর তৃণমূল সেখান থেকে টাকা চুরি করছে। নিজেদের আত্মীয় স্বজন পরিজনদের, যারা বড় লোক, 2তলা 3তলা বাড়ি, তারা 3-4টে করে ঘর নিয়ে নিচ্ছে। দুদিন আগেই ভিডিও দেখলাম, একজন ভিখারিনী, 70-75 বয়স, এক ভদ্রমহিলা, তিনি ভিক্ষা করেন, একা থাকেন, পিচবোর্ডের ঘর বানিয়ে রয়েছেন, কয়েকটা টালি ঝুলছে, ভেঙে পড়ে যাবে। তাকেও বলেছে যে আবাসের প্রথম কিস্তির 60,000 না কত দেয়, 50-60,000 টাকা, সেটা পেতে গেলে 30,000 টাকা ঘুষ দিতে হবে তৃণমূলকে, তবে তুমি ঘর পাবে। এরা কারা? এসআইআর তো হয়ে গেছে, বুঝতে পারছি না। বাচ্চা হয়ে যাওয়ার পর কেউ ফুলসজ্জা করে না হনিমুন করে? আপনারাই বিচার করুন। লোক দেখাতে কিছু একটা করতে হবে, যাতে অন্তত একটা ভোটও পায়। উনি ভুয়োদের জন্য বসছেন,
যারা নেই পৃথিবীতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে যেতে পারেন, এরকমটাই আশঙ্কা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমরা রিক্সা ভাড়া করেছি, রিক্সা করে যাবেন। যেমন এসআইআর হয়ে যাওয়ার পর আবার ধর্নায় বসছেন। কি লাভ? মানে এই নাটকের মানেটা কি? আমার মনে হয় যে ধর্নায় নয়, উনি আসলে পথে বসছেন। পথে বসার সিম্বলটা স্পষ্ট করে দিলেন যে আমি এবার পথে বসে পড়েছি। বলছি সিঙ্গুরে তো তিনি ধর্নায় বসে অনশনে বসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাহলে এখানে ধর্মতলায় তিনি এসআইআর নিয়ে ধর্নায় বসে কি হবে? বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি আর মুখ্যমন্ত্রী নেই, সেই রাস্তার আগে উদযাপন হয়তো শেষবার রাস্তায় বসে নিচ্ছেন। দেখুন, ভারতবর্ষে গণতন্ত্র চলে, সব জায়গায় আইনের শাসন চলে তৃণমূলের মতো। তৃণমূলের ইচ্ছাই আইন, এটা তো এই রাজ্য ছাড়া কোথায় দেখতে পাওয়া যায় না। এবং পুলিশকে ব্যবহার করা হয় আইন রক্ষা করবার কাজে না, পুলিশের চাকরি তো আইন রক্ষা করবার কাজে। কিন্তু আমাদের রাজ্যে পুলিশ তৃণমূলের ক্রিমিনাল ক্রাইম অপরাধ রক্ষার কাজে তাদের দেখতে পাওয়া যায়। এবং সাধারণ মানুষ বা বিরোধীরা যখন সত্যি কথা বলে, তাদের গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, ডাকাতি কেস, আর্মস কেস এইসব দিয়ে জেলে ঢুকিয়ে ভুয়োভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো খুশি করেন। তারপর কোর্টে গিয়ে ফাটাস ফাটাস করে থাপ্পড় খান। তার প্রতিদান হিসেবে রাজীব কুমার কোথায় গেল? রাজ্যসভায়, পুলিশের ডিজি। তো বুঝতে পারা গেল যে কি সিম্বায়োসিস ছিল তৃণমূল আর পুলিশ। তো যাই হোক, রাস্তায় বসেছেন, গণতান্ত্রিক দেশ, ওনার পথেই বসবার কথা। যেভাবে মানুষ ওনার দলকে গালমন্দ করছে বা ওনার দলকে সমর্থন করে যদি কেউ পাশে দাঁড়ায় বা যদি কেউ প্রশংসা করে, তাদের যেভাবে পাবলিক ধুইয়ে দিচ্ছে। আমি বিরোধী রাজনৈতিক দল বিজেপির কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষের কথা বলছি। তারা যেভাবে ধুইয়ে দিয়েছেন, আপনি বলুন না, এসআইআর তো হয়ে গেল, এসআইআর হয়ে গেছে, হাফ ভুয়োর যে নাম, তাদের কাগজপত্র আদৌ ঠিক আছে না ঠিক নেই, সেইটা যখন রয়েছে, তাদের মধ্যে হাফ নাম বাদ যেতেও পারে, পুরো নাম বাদ যেতেও পারে, কয়েকটা নাম বাদ যেতে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমিরানা একই ব্যাপার। হ্যাঁ, তৃণমূলের জন্য তো তাই, ঠিকই ঠিকই। বিজেপিকে 50-এর নিচে নামাবো, এই কল্যাণবাবুর সঙ্গে মিশছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। না মানে একটা ব্যাপার আছে, এত কম বয়সে এত সেজেগুজে একটা ছেলে এত স্পষ্ট ভাষায় মিথ্যে কথা বলতে পারে, এটা ওর পিসিও পারে না, পিসি ধরা পড়ে যায়। এই ছেলের মধ্যে কিন্তু ব্যাপার আছে, মিষ্টি ছেলে, এত গড়গড় গড়গড় করে মিথ্যে কথা বলে দেয়, বুঝতে পারে না যে কাল কী হবে। এটা কেমন জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেই আমার মনে হয় ট্রেনে বেশ কিছু মানুষ আছেন, আমাদের হকার ভাইরা আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বেচেন। তাদের মধ্যে তৃণমূল কিছু লোক জোর করে ঢুকিয়ে দিয়েছে যারা চিরুনি বেচেন, এবং তার মধ্যে যাদের টাক পড়ে গেছে, তাদের যারা চিরুনি বেচে, তাদের ট্রেনিং দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে যারা আমাদের পরিশ্রমী সৎপথে খাওয়া হকার ভাই, তারাও নাকি আন্দোলনে নামবে। এইভাবে টাকলাদের যে জোর করে চিরুনি বিক্রি করবার জন্য তৃণমূল থেকে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দূর হাঁটো। এ খুব চিন্তার বিষয়। দাদা একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হলো সাংবাদিক সন্তু পান। তিনি খুব সমসাময়িক সময়ে 1-2 দিন হয়েছে বিজেপিতে জয়েন করেছেন। এই নিয়ে তার সাংবাদিক সত্তা নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে, এবং ফ্যান অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো পেজ রয়েছে, সেখান থেকে তাকে বলা হচ্ছে বেশি বাদরামি করলে ক্যালপল দেওয়া হবে। সন্তু পান বিজেপিতে জয়েন করেছে, তাদের তৃণমূলের এত জ্বালা কিসের? প্রবলেমটা কোথায়? চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করতেন। ভালো তো, তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন, করে তারপর সাংবাদিকতায় ইস্তফা দিয়েছেন। এবং যে কোনো রাজনৈতিক দলেই একজন মানুষের
জয়েন করবার ক্ষমতা বা অধিকার আছে এই দেশে, ঠিক সেই ক্ষেত্রে তিনি জয়েন করলেন একটি রাজনৈতিক দলে, তাঁর ইচ্ছা, তাকে ওয়েলকাম জানাই। আর ফ্যাম না কি বললেন আপনি, হ্যাঁ, সেটা কি? তৃণমূল কংগ্রেসের একটা পেজ, ফ্যাম মানে জানি না, তাদেরই একটা পেজ, সেখান থেকেই পোস্ট করা হয়েছে যে বেশি বাদরামি করলে তাকে ক্যালপল দেওয়া হবে। মানে ফেক আর্মি মেজারমেন্ট, ফ্যাম ফেক। আচ্ছা, এরা কারা? তৃণমূলের তো টিফি থাকে, হ্যাঁ, টিএমসিপি, যারা রবীন্দ্রনাথের ছবি জ্বালায়, যারা কলেজে কলেজে ওই হাজার কলেজে মেয়েটাকে শারীরিকভাবে গ্যাং রেপ ফেপ করলো, তাদেরই কোনো গ্রুপ, আমি জানি না ফ্যাম ট্যামকে, তো যেই হোক। আর এরা কারা, এরা কি বলছে? এরা বলছে এরা ক্যালপল দেবে বলছে, হ্যাঁ। দেখুন, হতেই পারে, তৃণমূলের সময় জয়েন করলে না বলে তৃণমূলে ফেক ডাক্তার প্রচুর রয়েছে এই সময়, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। এই ফ্যাম ট্যাম কে, কোন, কারা, কি, এসব চিনি না, জানিও না, সমাজও চিনতে জানতে চায় না এরা কারা। তো আমি এটাই বলবো যে যে কোনো মানুষ করতে পারেন, যেমন কুণাল ঘোষ, তিনি একটা কাগজের অন্যতম এডিটর হয়েও তিনি তৃণমূলের মুখপাত্র হয়ে রয়েছেন, এটা তো হওয়া যায় না। তো কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসেবে তিনি যে কোনো রাজনীতি করতে পারেন, তিনি করছেন। এরকম অনেক লোকজন তো আছেন, কিন্তু সন্তু পানকে ধন্যবাদ জানাবো যে সে কুণাল ঘোষের মতো একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যমের চাকরি বজায় রেখে আবার একটা অন্য রাজনৈতিক দলের মুখপাত্র না কি একটা সেজে রয়েছে, যেটা সেই অপরাধ করেনি। তো ভাইকে শুভেচ্ছা, অভিনন্দন। কারণ যাদের ধক আছে, যাদের দম আছে, যাদের সত্যকে সঙ্গী করে পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে অন্যায় অত্যাচার তৃণমূল নামিয়েছেন, সেই কষ্টে থাকা মানুষের হয়ে যারা লড়াই করছেন, তাদের তো রেসপেক্ট দিতেই হয়। তারা তো বিক্রি হয়ে যাননি কতগুলো টাকার জন্য, 2 নম্বরই টাকার জন্য তৃণমূলের মতো একটা দলের কাছে। তো এরম প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ জয়েন করছেন। এক্স ভারতীয় সেনাবাহিনীর লোক জয়েন করছেন, ডাক্তাররা জয়েন করছেন, আইনজীবীরা জয়েন করছেন। তো তারা কী জন্য জয়েন করছেন, কিসের প্রাপ্তিতে? তৃণমূলে বরং জয়েন করলে আগে তৃণমূল ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, কোটি কোটি টাকা দিচ্ছে, সেখানে না গিয়ে তারা জীবনটা আরও কঠিন হবে। তৃণমূল আরও যে কদিন নির্বাচন না হওয়া অবধি যা যা অসভ্যতামি করবে, সেগুলোকে জানার পরেও যারা তৃণমূলের বিরুদ্ধে মানুষের পক্ষ নিয়ে বিজেপিতে জয়েন করছেন, তাদের ধক রয়েছে, এটা তো সবাই জানে।